মা টুকি, নদীতে গিয়ে একটু পানি এনে দিতে পারবি? তাহলে তাড়াতাড়ি রান্নাটা করতে পারতাম। কেন পারবো না মা? তুমি কলসটা আমাকে দাও, আমি এক্ষুনি তোমাকে পানি এনে দিচ্ছি। এই নে মা কলস, আর যাওয়ার সময় পারুলকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে মা। পারুল, পারুল, চল নদীতে পানি আনতে যাই। আমার একা একা নদীতে যেতে খুব ভয় লাগছে রে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে কলস নিয়ে আসছি। এরপর টুকি আর পারুল কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর তারা জঙ্গলের পাশ দিয়ে উড়ে যেতেই জঙ্গলের ভেতরে একটি ভাঙা বাড়িতে নলকূপ দেখতে পায়। পারুল, পারুল, দেখেছিস ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে। চল আমরা ওই নলকূপ থেকে পানি নিয়ে যাই, তাহলে আর কষ্ট করে নদীতে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ টুকি, তাই চল। বাড়িতে কেউ আছো? আমরা তোমাদের নলকূপের পানি নিতে এসেছি। কি ব্যাপার পারুল, কেউ তো কোনো কথাই বলছে না। চল ঘরে গিয়ে দেখি ভিতরে কেউ আছে নাকি। টুকি, ঘরের ভিতরে তো কেউ নেই, আর মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না। দেখছিস না ঘরের ভিতরে কত ঘাস জন্মেছে। চল আমরা নলকূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি চলে যাই। এরপর টুকি আর পারুল বাহিরে চলে আসে, আর যেই না নলকূপে চাপ দেয় আর নলকূপ থেকে পানির পরিবর্তে দুধ বেরিয়ে আসে। কি এই নলকূপ থেকে এভাবে দুধ বেরোচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে এত বুঝতে হবে না, এটা হয়তো জাদু দুধের নলকূপ, তাই দুধ বেরোচ্ছে। এখন কথা না বললে তাড়াতাড়ি দুধ নিয়ে এখান থেকে চলে যাই বাবা। কিরে, তোরা আমার নলকূপ থেকে দুধ নিয়ে যাবি? সেই স্বপ্ন তোদের কোনোদিনই পূরণ হবে না। মানে না না নাগিন, তুমি আমাদের মেরো না, আমরা তোমার নলকূপের দুধ নিয়ে যাব না। আমি নিয়ে যেতে দিলে না নিয়ে যাবি, তোদের মারবো না, কিন্তু তোরা অন্য কিছু হয়ে বেঁচে থাকবি। এসব বলে নাগিন জাদু দিয়ে টুকি আর পারুলকে গাছ বানিয়ে দেয় এবং সে অদৃশ্য হয়ে যায়। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। টুকি পানি নিয়ে বাড়িতে না ফেরায় টুনির রাগে গজগজ করতে করতে নদীর দিকে যেতে থাকে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাবা, বলেছি তাড়াতাড়ি পানি আনতে, আর এদিকে বিকেল হয়ে গেছে, তবু ওর পানি নিয়ে আসার কোনো নাম নেই। নিশ্চয়ই পারুলের সাথে খেলা করছে, আজ তোকে একটা শাস্তি দিয়েই ছাড়বো। কি এখানেও তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে আজ এরা কোথায় গেছে? কিরে টুনি, তুই এভাবে কাকে খুঁজছিস? তখন টুনি কবুতরকে সব কথা খুলে বলে। আমি তো এক্ষুনি বাড়ি থেকে আসলাম, পারুল আর টুকিকে তো আমাদের বাড়িতেও দেখলাম না। আমি ভেবেছি টুকির সাথে পারুল খেলতে গেছে, কিন্তু তুই বলছিস টুকিও বাড়িতে নেই। তাহলে দুজনে কোথায় গেল? চল তো পুরো বনে খুঁজে দেখি। হ্যাঁ কবুতর দাদা, চলো। এরপর টুনি আর কবুতর পুরো বন ঘুরে ঘুরে টুকি ও পারুলকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও তাদের খুঁজে পায় না। আর টুনি উড়তে উড়তে খুব ক্লান্ত হয়ে যায়। কবুতর দাদা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, তুমি কোথাও কোনো পুকুর দেখেছো? আশেপাশে পুকুর থাকলে পানি খেয়ে পিপাসা মেটাতাম। আমি তো কোথাও পুকুর দেখিনি, তবে জঙ্গলের ভেতর দিয়ে উড়ে যেতেই একটি ভাঙা বাড়িতে নলকূপ দেখেছি।
চলো তাহলে আমরা সেখানেই যাই আর পানি খেয়ে আবার টুকি পারুলকে খুঁজতে বের হই। একে কবুতর দাদা, এই নলকূপে আবার দুধ কে ঢেলে দিয়েছে? দেখো না কিভাবে নলকূপ থেকে দুধ বের হচ্ছে। আমিও তো বুঝতে পারছি না, আর এই বাড়ি দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকেও না যে জিজ্ঞেস করে নেব। তুই বরং দুধ খেয়ে গলাটা ভিজিয়ে নে, আর যাওয়ার সময় নদী থেকে পানি খেয়ে তারপর বাড়িতে যাস। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। এই পাখি দাঁড়া বলছি, তোর এত বড় সাহস আমার নলকূপের দুধ খাচ্ছিস? কিছুক্ষণ আগে দুটো ছোট পাখিকে উচিত শিক্ষা দিয়েছি, এবার তোদের উচিত শিক্ষা দিব। এভাবে বনের সবাইকে শিক্ষা দিয়ে তারপর বিদায় নিব। টুনি, তার মানে এই নাগিন টুকি আর পারুলকে মেরে ফেলেছে? নাগিন, তুমি আমাদের মেয়েদের মেরে ফেলেছো কেন? ওরা তোমার কি এমন ক্ষতি করেছিল? আমি কাউকে মেরে ফেলি না, বেঁচে রেখেই শাস্তি দেই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছিস, এই গাছগুলোর ভিতরেই সব পাখি বন্দি হয়ে আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার অন্যায়ের প্রতিশোধ নিচ্ছ। বলো নাগিন, তোমার সাথে এই বনের কে অন্যায় করেছে? শুনবি? সেই অন্যায়ের কথা শুনবি তোরা? আচ্ছা ঠিক আছে, আমি সবটা বলছি। একদিন আমি খুব ক্ষুধার্ত অবস্থায় পথ চলছিলাম, আর পথের ধারে একটি বাড়িতে গাভী দেখতে পাই। উফ বাবা, খুব ক্ষুধা পেয়েছে, আর আজকে আমি ডিম দিব। এমন ক্ষুধার্ত অবস্থায় তো ডিম দিতে খুবই কষ্ট হবে। ওই তো একটা বাড়িতে গাভী দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িতে গিয়ে একটু গাভীর দুধ খেয়ে আসি। কাকুলি, কাকুলি, সাপ এসে গাভী দুধ খাচ্ছে, তুমি তাড়াতাড়ি লাঠি নিয়ে এখানে আসো। এই নাও কালু লাঠি, আর এই সাপকে মেরে ফেললো। ওর সাহস কত, বাড়িতে এসে গাভী দুধ খায়। আমাকে তোমরা মেরো না, আমি ক্ষুধার্ত ছিলাম বলে তোমাদের গাভীর দুধ খেয়ে ফেলেছি। সত্যি বলছি, আজকের পর থেকে কোনোদিনও তোমার গাভীর দুধ খেতে আসবো না। কি, তোর মতো সাপকে আমি বিশ্বাস করব? তুই আমাদের গাভীর দুধ খেয়ে বড় ভুল করেছিস, এই শাস্তি তোকে পেতেই হবে। এসব বলে কালু আমার কোনো কথা না শুনে লাঠি দিয়ে আঘাত করতে করতে আমাকে মেরে ফেলে, আর আমার লাশ এই ভাঙা বাড়িতে ফেলে যায়। তাই আমি মরে গিয়ে আত্মা হয়ে ফিরে এসেছি, আর তখন থেকে ভেবেছি একে একে বনের সবাইকে এভাবে গাছ বানিয়ে শাস্তি দিব। তোমার সাথে কালু কাকুলি অন্যায় করেছে, এটা বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য তুমি অন্যায় করতে পারো না। আমি অন্যায় করছি না, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি, যাতে আমার আত্মা শান্তি পায়। অন্যায়কারীর সাথে প্রতিশোধ নিলে তবে তোমার আত্মা শান্তি পাবে, কিন্তু যারা তোমার সাথে অন্যায় করেনি তাদের ক্ষতি করলে তোমার আত্মা কি করে শান্তি পাবে বলো? তুই তো ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে আর কাউকে শাস্তি দিব না, সবাইকে মুক্ত করে দিব। তবে তুই একটু আমাকে কালুর বাড়িতে পৌঁছে দিবি? আচ্ছা ঠিক আছে, দেবো। এ কথা শুনে নাগিন খুশি মনে সবাইকে মুক্ত করে দেয়। মা, মা, এই নাগিন আমাদের গাছ বানিয়ে রেখেছিল মা। হ্যাঁ রে মা, আমি জানি, আর কেন নাগিন এসব করেছে সব পরে বলবো। নাগিন চলো, তোমাকে কালুর বাড়িতে পৌঁছে দেই। এ কি সাপ? এই সাপকে তো আমরা মেরে ফেলেছি।
এর সাথে তোমরা অন্যায় করেছো, তাই নাগিন তোমাদেরকে অন্যায়ের শাস্তি দিতে এসেছে। তোমাদের অন্যায়ের কারণে তো বনের সব পাখিরা শাস্তি ভোগ করবে না। নাগিন বোন, আমাদের ক্ষমা করে দাও। চুপ কর শয়তান পাখি, আমিও তোদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তোরা তো আমাকে ক্ষমা করিসনি। এসব বলে নাগিন কালু আর কাকুলিকে গাছ বানিয়ে দেয়। মা, ও মা, তুমি পোড়া মাটি দিয়ে এত সুন্দর করে ফুলদানি আর হাড়ি বানানো শিখলে কার কাছে বলো তো? আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। এক সময় আমাদের বনে পোড়া মাটির তৈরি জিনিসপত্রের মেলা হতো, আর সেই মেলায় যাওয়ার জন্য আমি তো ঠাকুরমার কাছে বায়না ধরতাম। মা, ও মা, আমাকে 5 টাকা দাও না। কেন রে, তুই 5 টাকা দিয়ে কি করবি শুনি? পাশের বনে নাকি পোড়া মাটির তৈরি জিনিসপত্রের মেলা বসেছে, আমিও মেলায় যেতে চাই মা, আর এজন্য আমার 5 টাকা চাই। চুপ কর মুখ পুরি, এত বড় হয়েছিস তারপর তোকে মেলায় যেতে হবে তাই না? গেলে এখান থেকে নাকি দিব 2-4টা লাঠির বাড়ি। দাও না মা, আমাকে 5 টাকা দাও। আজ বাদে কাল কি খাবো তার কোনো চিন্তা নেই, আর তুই মেলায় যাবি? দাঁড়া মুখ পুরি, তোর মেলায় যাওয়া আমি বের করছি। ও মেসোমশাই, তুমি এই ঝুলিটা নিয়ে কোথায় যাচ্ছ গো? মেলায় যাচ্ছি রে টুনি। আজকে আমি মেলায় গিয়ে নিজ হাতে হাঁড়ি পাতিল বানাবো, কিন্তু আমার সাথে যদি একজন থাকতো তাহলে আমার কাজে একটু সাহায্য করতে পারতো। আমি যদি মেসোমশাইয়ের কাজে সাহায্য করি তাহলে মাটির তৈরি জিনিসপত্র বানানো শিখতে পারবো, আর পুরো মেলা ঘুরে ঘুরে দেখতে পারবো। এরপর আমি মেসোমশাইয়ের সাথে মেলায় যেতে রাজি হয়ে যাই, আর মেলায় গিয়ে তার কাজে সাহায্য করি, আর সাথে সাথে আমিও মাটির তৈরি জিনিস বানানো শিখে যাই। জানো মা, তোমার মেয়ে তোমার মতোই বুদ্ধিমতী হয়েছে, কারণ আমিও তোমার থেকে মাটির ফুলদানি আর হাড়ি বানানো শিখে গেছি। তাই নাকি রে মা? বেশ ভালো করেছিস। হে কি রে মা, আমার মাথাটা এইভাবে ঘুরছে কেন? চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে। মা, ও মা, কি হলো তোমার? কথা বলো মা, কথা বলো। কথা বলো মা, কথা বলো। শোনো টুকি, তোমার মা পরিশ্রমের তুলনায় অনেক কম খাবার খায়। তোমার মায়ের শরীর খুবই দুর্বল, তোমার মায়ের বেশ কয়েকদিন বিশ্রামের প্রয়োজন, আর সে যদি বিশ্রাম না করে কাজ করে তাহলে সে আবারও অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার আঙ্কেল, আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি আমার মাকে কোনো কাজ করতে দিব না। এই নাও ডাক্তার আঙ্কেল তোমার টাকা। মা তো এখন বিশ্রাম নিচ্ছে, যাই আজকে আমি মাটির হাড়ি আর ফুলদানিগুলো বিক্রি করতে নিয়ে যাই। এরপর টুকি খেলনা হাড়ি আর ফুলদানি নিয়ে বনে বিক্রি করতে চলে যায়। খেলনা নেবে গো, খেলনা, মাটির তৈরি সুন্দর সুন্দর খেলনা। খেলনা নিয়ে যাও, খেলনা, অনেক সুন্দর সুন্দর খেলনা। এসো এসো। মা, ও মা, আমিও মাটির তৈরি খেলনা নিব, আমাকে খেলনা নিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল তোকে খেলনা নিয়ে দিচ্ছি। কি রে টুকি, তোর খেলনা মাটির হাড়ির দাম কত রে? একটা নিলে 10 টাকা আর দুটো নিলে 15 টাকা। নিবি গো মাসি? ঠিক আছে, তুই বরং আমাকে দুটো মাটির হাড়ি দে, আর এই নে তোর 15 টাকা। এরপর টুকি আবার তার মাটির জিনিসপত্র বিক্রি করার জন্য চলতে থাকে, আর অল্প কিছুক্ষণ পর দেখতে পায় তার সবগুলো মাটির জিনিসপত্র বিক্রি করা শেষ হয়ে যায়। আর তারপর টুকি বাজারে গিয়ে চাল ডাল কিনে বাড়িতে চলে যায়।
আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মারে, তুই আমার জন্য সারাদিন কত পরিশ্রম করিস। তোর বয়সের ছেলে মেয়েরা এখন স্কুলে যায়, খেলাধুলা করে, কিন্তু তুই কেনা তোর মায়ের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছিস। হ্যাঁ মা, আমি তোমার জন্য পরিশ্রম করে বেশ ভালো করেছি, কারণ ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক কষ্টে বড় করে চলেছো। আমার যখন জ্বর হতো তুমি আমার সেবা যত্ন করেছো, তাহলে তোমার অসুস্থতার বেলায় আমি তোমার সেবা যত্ন করবো না বলো তো? নাও তো নাও, এই ওষুধটা খেয়ে নাও তো। মারে, আমার মন বলছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তা না হলে এত দিন থেকে ওষুধ খাচ্ছি, তবু কেন সেরে উঠছি না বলতো? না না মা, তুমি মরে যাওয়ার কথা মুখেও আনো না। তুমি কি ছাড়া আমি কি করে থাকবো বলো তো? আমি আজকে আবারও ডাক্তার আঙ্কেলকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। এরপর টুকি আবারও মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বনে বনে বিক্রি করতে চলে যায়। আর সারাদিন তার জিনিসপত্র বিক্রি করে সন্ধ্যাবেলা ডাক্তারকে সাথে নিয়ে বাড়িতে চলে যায়। ডাক্তার আঙ্কেল, ও ডাক্তার আঙ্কেল, তুমি একটু ভালো করে আমার মায়ের চেক আপ করো তো, আর বলো তো আমার মায়ের কি হয়েছে? একদিন ধরে ওষুধ খাওয়ানোর পরেও আমার মা সুস্থ হচ্ছে না কেন? বলো তো ডাক্তার আঙ্কেল, বলো। ও মাই গড, এ তো বড় সাংঘাতিক রোগ হয়েছে। কি হয়েছে ডাক্তার আঙ্কেল? আমার মায়ের কি রোগ হয়েছে? বলছি, তবে তোমার মায়ের সামনে বলা যাবে না। তুমি বাইরে এসো টুকি, আমি তোমাকে সব বলছি। শোনো টুকি, তোমার মায়ের শরীরে টিউমার হয়েছে, আর এই টিউমার অপারেশন না করালে তোমার মা মারা যেতে পারে, আর অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকা লাগবে। না, আমার মা মারা যেতে পারে না। ডাক্তার আঙ্কেল, তুমি মায়ের অপারেশনের ব্যবস্থা করো। আমি একটা ব্যাংকে টাকা জমিয়েছি, আমি আমার ব্যাংক ভেঙে সব টাকা তোমাকে দিয়ে দিব। তাই নাকি টুকি? তাহলে নিয়ে আয় দেখি সেই তোর ব্যাংক, দেখি কত টাকা জমিয়ে রেখেছিস। এরপর টুকি ঘর থেকে একটা ব্যাংক নিয়ে আসে, আর ডাক্তার সেই ব্যাংকটা মাটিতে ফেলে দেয়, আর সাথে সাথেই ব্যাংক থেকে বেশ কিছু টাকা মাটিতে পড়ে যায়। অনেক টাকা জমিয়েছো টুকি, তবে এই কয়েক টাকায় তোমার মায়ের অপারেশন হবে না, তোমায় আরো 4 লক্ষ টাকা জোগাড় করতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি যে সামান্য মাটির হাড়ি পাতিল বিক্রি করি। শোনো টুকি, শুনেছি শহরে মাটির তৈরি জিনিসপত্রের অনেক কদর, তাই তুমি বনে বনে জিনিসপত্র বিক্রি না করে শহরে গিয়ে বিক্রি করো, তাহলে দ্বিগুণ দাম পাবে। এ কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। যাক বাবা, মাটির হাড়ি পাতিল বানানো শেষ। এখন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে শহরের দিকে যাব। মা, আমি তোমাকে মরতে দিব না মা, আমি তোমাকে মরতে দিব না। আমি শহরে যাচ্ছি মা, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন অনেকগুলো টাকা নিয়ে শহর থেকে ফিরে আসতে পারি। এরপর টুকি মাটির জিনিসপত্র বিক্রি করতেই শহরে চলে যায়। মাটির খেলনা নেবে গো? মাটির খেলনা, মাটির হাড়ি পাতিল আছে, ছোট ছোট মাটির হাড়ি, এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও। টুকির এমন ডাকাডাকি শুনে অনেকেই টুকির কাছে জিনিসপত্র কিনতে চলে আসে। বাবা, ও বাবা, আমি 2টা মাটির হাড়ি কিনবো।
আরে এই মাটির হাঁড়িগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছে। এই মেয়ে, তোমার এই মাটির হাঁড়িগুলো কে বানিয়েছে? আমাদের এই শহরে এরকম হাঁড়ি তো আগে কখনো দেখিনি। এগুলো আমি নিজের হাতে বানিয়েছি গো আঙ্কেল, আর আমি আমার মায়ের কাছ থেকে এগুলো বানানো শিখেছি। দেখলি তো কনক, এতটুকু মেয়ে কত সুন্দর হাতের কাজ জানে। আর তুই শুধু কি নিবি আর কি খাবি? এগুলো ছাড়া কিছুই পারিস না। ধুর, না জানি কোথা থেকে চলে এলো এই মেয়েটা। এখন ওর জন্য আমাকে কতগুলো কথা শুনতে হচ্ছে। ঠিক আছে, আমাকে দুটো হাঁড়ি দিয়ে দাও। শোন কনক, তুই এই হাঁড়ি নিয়ে বাড়িতে চলে যা। আমাকে আবার মোড়ল বাবুর ঘর বানানোর জন্য রাজমিস্ত্রি খুঁজতে হবে। এরপর টুকি কনককে দুটো হাঁড়ি দিয়ে দেয় আর কালু টুকিকে টাকা দিয়ে রাজমিস্ত্রি খুঁজতে চলে যায়। এরপর টুকি সারা দিন ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে যায়। আর টুকিও উঠতে উঠতে মোড়লবাবুর বাড়িতে পৌঁছে যায়। এটা তুই কি বললি কালু? কাল আমার স্ত্রীর জন্মদিন, আর আমি আমার স্ত্রীকে জন্মদিনে একটা বাড়ি উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সারা শহর ঘুরে একটা রাজমিস্ত্রিকে খুঁজে আনতে পারলি না। এখন আমি কি করব? টুকি ইগলের সব কথা শুনতে পায় আর ইগলের কাছে গিয়ে বলে, আঙ্কেল আঙ্কেল, আমি বাড়ি বানাতে পারি। আমি মাটি দিয়ে অনেক সুন্দর করে বাড়ি বানিয়ে দিতে পারি। দূর দূর, এমনিতে আমি টেনশনে আছি, তার ভিতর থেকে তুই এলি মজা করতে। যা তো এখান থেকে, যা। না আঙ্কেল, আমি মজা করছি না। আপনি আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, আমি ঠিক পারবো। তবে আমি যদি বাড়ি বানাতে পারি তাহলে আমাকে 4 লক্ষ টাকা উপহার দিতে হবে। 4 লক্ষ টাকা? না, তুই এতটুকু বয়সে যদি সত্যি সত্যি একটা বাড়ি বানাতে পারিস তাহলে আমি তোকে 5 লক্ষ টাকাই উপহার দিব। কিন্তু তুই পারবি তো? আমার মনে হয় এই মেয়েটা সত্যি কথা বলছে মোড়ল বাবু, কারণ এই মেয়ের হাতের কাজ সত্যি অসাধারণ। এরপর ইগল টুকিকে বাড়ি বানাতে দিতে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই টুকি মাটি দিয়ে বাড়ি বানাতে শুরু করে দেয়। জানো কাকুলি, আজকে আমি একটা ছোট মেয়ের হাতের কাজ দেখে অবাক হয়ে গেছি। শুধু কি তাই, সে আজ মোড়ল বাবুর বাড়িতে মাটি দিয়ে ঘর বানাচ্ছে। তাই নাকি গো? তাহলে চলো আমরা এক্ষুনি সেই ছোট্ট মেয়ের ঘর বানানো দেখতে যাই। এরপর সবাই মিলে টুকির ঘর বানানো দেখতে চলে যায়। আর এতক্ষণে টুকির মাটির ঘর বানানো শেষ হয়ে যায়। আরে বাহ, বেশ সুন্দর ঘর বানিয়েছিস তো দেখি। তোর মাটির ঘর আমার পছন্দ হয়েছে। তবে এই নিয়ে তোর 5 লক্ষ টাকা। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কালকে এই 5 লক্ষ টাকা দিয়ে আমি আমার মায়ের অপারেশন করতে পারবো। কিন্তু আর কিছুক্ষণ পরে তো রাত হয়ে যাবে। আমি এতদূর পথ এই রাতে যাবো কি করে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা তুই আমার ঘরেই থাকবি। সবাই তোদের প্রশংসা করলো, আর সামান্য একটা ঘর বানিয়ে তুই এতগুলো টাকা পেলি। তোর ঘর যদি আমি জ্বালিয়ে না দিয়েছি তাহলে আমার নামও কনক নয়। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই ঘুমাতে চলে যায়। এদিকে কনক একটা মশাল এনে টুকির বানানো মাটির ঘরে আগুন লাগিয়ে দেয়। আর টুকির মাটির ঘর আগুনে জ্বলতে থাকা দেখে কনক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। আরে বাহ, সকাল হতে ঘরটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। পোড়ামাটির ঘর। এই ছোট মেয়েটা আমার স্ত্রীর জন্য পোড়ামাটির ঘর বানিয়ে দিয়েছে। আমি তো মাটিটা পুড়িয়ে দিতে ভুলে গেছিলাম, কিন্তু কনক আমার সাথে হিংসামো করে তা পুড়িয়ে দিয়েছে। আমার ক্ষতির তুলনায় সে উপকার করেছে। দূর, আমার জন্য এই মোড়ল আঙ্কেল এই মেয়েটার নামে আরো বেশি প্রশংসা করছে। দূর দূর, ভালোই লাগে না। এখন থেকে আমি ওই মেয়েটার মতো বাবা মার কাছে সাহায্য করব। এরপর টুকি টাকা নিয়ে বনে চলে যায় আর বনে গিয়ে টুনির অপারেশন করায়। এরপর টুনি সুস্থ হয়ে যায়। এরপর থেকে টুনি টুকি আবারও সুখে দিন কাটাতে শুরু করে। আরে
বাহিরে তো দেখি কুয়াশায় ভালো করে কিছু দেখাই যাচ্ছে না, আর আজকে একটু বেশি ঠান্ডা লাগছে। যাই, শীতের চাদরটা জড়িয়ে ব্যায়াম করতে যাই। এ কথা বলে মিনু বুড়ি তার শীতের চাদরটা শরীরে জড়িয়ে কালুর বাড়িতে চলে যায় আর কালুর দরজায় গিয়ে শব্দ করে, কাকুলি, আরে এই কাকুলি, তোরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘুমানোর থেকে সকাল সকাল উঠে ব্যায়াম করতে যাওয়া অনেক ভালো। ব্যায়াম করলে যে শরীর ও মন দুটোই ভালো থাকে। আরে এই কাকুলি, দরজাটা খুলে আমার সাথে ব্যায়াম করতে চলে আয় দেখি। এ কি বুড়িমা, সকাল সকাল এসে এত জোরে চিৎকার করছো কেন? চিৎকার করছি তো বেশ করছি, তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। এতক্ষণে মনে হয় বনের সবাই ব্যায়াম করার জন্য মাঠে চলে গেছে। দূর দূর, এত সকালে কেউ ব্যায়াম করতে যায়? মাঠে যাওয়া তো দূরের কথা, এখনো কারো ঘুমই ভাঙেনি। কিন্তু এই শয়তান বুড়ি সকাল সকাল আমাদের ঘুম ভাঙাতে চলে এসেছে। এখন না গেলেও তো তাণ্ডব শুরু করবে। কে রে, কি এত ভাবছিস? তাড়াতাড়ি চল। তুমি একটু অপেক্ষা করো বুড়িমা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এরপর কাকুলি ও মিনু বুড়ি ব্যায়াম করতে মাঠে চলে যায়। বুড়িমা, বুড়িমা, ওই দেখো, ওখানে একটা ভুট্টা ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ রে, আমিও তো দেখতে পাচ্ছি, কিন্তু আগে তো এখানে কখনো ভুট্টা ঘর দেখিনি। আচ্ছা বুড়িমা, এটা কোনো জাদুর ভুট্টা ঘর নয় তো? এটা যদি সত্যি কোনো জাদুর ভুট্টা ঘর হয়, তবে নিশ্চয়ই এই ঘরে কোনো মূল্যবান সম্পদ পাওয়া যাবে। ওরে বাবা, মূল্যবান সম্পদ! তাহলে তো সবগুলো মূল্যবান সম্পদ আমি একাই ভোগ করব, আর এই কাকুলিকে বিন্দু পরিমাণও ভাগ দিব না। হা হা হা। কি গো বুড়িমা, কি এত ভাবছো গো? তেমন কিছু না রে, আমার মনে হয় এটা কোনো জাদুর ভুট্টা ঘর নয়, এটা হয়তো কোনো ডাইনির ঘর। তাই আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। উরি বাবারে ডাইনি, চলো বুড়িমা চলো, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই, না হলে ডাইনি আমাদেরকে মেরে ফেলবে। এরপর কাকুলি ও মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর মিনু বুড়ি অনেক জোরে চিৎকার করে ওঠে, আহারে, মরে গেলাম রে, মরে গেলাম। কি হয়েছে বুড়িমা, তুমি এত জোরে চিৎকার করছো কেন? আমার কোমরের ব্যথাটা মনে হয় বেড়ে গেল রে কাকুলি। আমি যে এক পাও হেঁটে যেতে পারবো না। তুই একটু কষ্ট করে আমার জন্য একটা অটো ডেকে আনতে পারবি? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। যাক বাবা, যেভাবেই হোক কাকুলিকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। এখন আমি একাই এতগুলো সম্পদের মালিক হয়ে যাব। এই কথা বলে মিনু বুড়ি আবারও সেই ভুট্টা ঘরের সামনে চলে যায়। তারপর যে ভুট্টা ঘরের ভেতরে ঢুকে যায়, আর ভেতরে ঢোকার সাথে সাথেই ভুট্টা ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আর ভুট্টা ঘর তাকে উড়িয়ে অন্য এক বনে নিয়ে চলে যায়। আমি কোথায় এলাম? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই তো দূরে একটা বুড়ি দেখা যাচ্ছে, আর বুড়িটা কত রকমের খাবার রান্না করেছে। এতগুলো খাবার দেখে তো আমার জিভে জল চলে এসেছে। এই কথা বলে মিনু বুড়ি সেই বুড়িটার কাছে চলে যায়। এরপর যেই না সামনে থাকা খাবারগুলো খেতে যায়, তখনই চারিদিকে প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে, আর চারদিক থেকে ভেসে আসতে থাকে এক ভয়ঙ্কর হাসির শব্দ।
এখানে আবার কোনো ভূত নেই তো? এই যে তোমাকে বলছি, কে এভাবে হাসছে বলো তো? আর এমন ভয়ঙ্কর হাসির শব্দে তোমার ভয় করছে না? ভয় পাস না, এই আত্মা তোর কোনো ক্ষতি করবে না। তুই শুধু ওর খাবারে হাত দিতে চেয়েছিস বলেই ওই অনেক রেগে গেছে। আর আয়, দেরি না করে ওই চুলায় গিয়ে সেই আত্মার জন্য পিঠা তৈরি কর। আত্মা? তার মানে তুমি আত্মার জন্য খাবার বানাচ্ছ? আর তুমি তো এতগুলো খাবার রান্না করছোই, তাহলে আমাকে কেন পিঠা বানাতে হবে? আচ্ছা, এত কথা ছাড়ো, তুমি এত জায়গা থাকাতে একটা আত্মার জন্য রাঁধুনি হতে এলো কেন? শুনবি? তবে শোন, আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। আমি কলসিতে পানি নিতে নদীর ঘাটে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি এই ভুট্টা ঘরটা দেখতে পাই। আমি কি দেখছি? এত সুন্দর একটা ভুট্টা ঘর! না জানি ওই ভুট্টা ঘরে কত অমূল্য রতন লুকিয়ে আছে। যাক বাবা, সৃষ্টিকর্তা বুঝি এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছেন। যাই, কেউ দেখে ফেলার আগেই ঘরের সব কিছু নিয়ে যাই। হা 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 হা। এরপর আমি এই ভুট্টা ঘরে পা রাখার সাথে সাথেই তোর মতো এই আত্মার রাজ্যে এসে পড়ি। আর সেদিন থেকে এই আত্মার জন্য দিন রাত খাবার রান্না করি। লোভ করে আমার ভাগ্যে দুঃখ নেমে এলো। হায় হায় রে, তার মানে আজ থেকে আমাকেও এই আত্মার রাঁধুনি হতে হবে? সারা দিন রাত রান্না করলে আমি ব্যায়াম করব কখন? তার মানে আমার কি আর ব্যায়াম করা হবে না? না, এ হতে পারে না। কিরে কাকুলি, কোথায় তোর বুড়িমা? মানে এখানে তো ছিল, তাহলে কোথায় চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না তোতা দাদা। আমি বাবু এত কিছু বুঝি না, তুই আমাকে ডেকে এনে আমার সময় নষ্ট করেছিস, তাই আমাকে 100 টাকা জরিমানা দিবি, নয়তো আমার থেকে খারাপ পাখি আর কেউ হবে না, আমি বলে দিলাম। হারামজাদি বুড়ি, আমাকে বোকা বানিয়ে আমার থেকে টাকা মেরে খাওয়ার জন্য তখন কোমরের ব্যথায় নাটক করেছিস, তাই না? আর একবার শুধু তোকে সামনে পাই, তারপরই 100 টাকা আমি সুদে আসলে ফেরত নেব। কি হলো, দে বলছি, আমার 100 টাকা দে। একে কাকুলি দিদি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বন ঘুরে খুঁজে বেড়াচ্ছি। কেন টুনি, তুই আবার আমাকে কেন খুঁজে বেড়াচ্ছিস বলতো? কাল রাতে বুড়িমা আমার বাড়িতে এসেছিল আর গিয়ে বলেছিল তার নাকি শীতের পিঠা খেতে ভীষণ ইচ্ছে করছে। আর আজ আমি সকালে শীতের পিঠা বানিয়েছি, তাই বুড়িমার জন্য নিয়ে গেলাম। আর বাড়িতে গিয়ে শুনি বুড়িমা নাকি তোমার সাথে মাঠে এসেছে। তা কোথায় বুড়িমা, কোথায়? এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। ও, তার মানে বুড়িমা তোমাকে দূরে সরিয়ে দিয়ে একাই সেই ভুট্টা করে চলে গেছে। এসো কাকুলি দিদি, আমার সাথে এসো। এরপর টুনি ও কাকুলি সেই মাঠে চলে যায়, আর তারাও মাঠের মাঝখানে সেই ভুট্টার ঘর দেখতে পায়। তার মানে এই সেই ভুট্টার ঘর, যে ঘরে বুড়িমা লুকিয়ে আছে। চলো কাকুলি দিদি, আমরাও এই ভুট্টার ঘরের ভেতরে প্রবেশ করি আর বুড়িমাকে গিয়ে সারপ্রাইজ দেই। এ কথা বলি টুনি ও কাকুলি সেই ভুট্টার ঘরে প্রবেশ করার সাথে সাথেই তারাও সেই আত্মার রাজ্যে চলে যায়। আর সেখানে গিয়ে তারাও মিনু বুড়ি ও কামিনী বুড়িকে রান্না করতে দেখতে পায়। এ কি বুড়িমা, তুমি এখানে রান্না করছো কেন? আর এই ভুট্টা ঘর আমাদেরকে
কেন এই অদ্ভুত জায়গায় নিয়ে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর মিনু বুড়ি টুনিকে সব কথা খুলে বলে। এভাবে অন্যকে লোভ দেখিয়ে তাদের হাতের রান্না খাওয়া এ কোনো আত্মার কাজ হতে পারে না। এটা কোনো জাদু জানা সাধারণ পাখির কাজ। কিন্তু কেন কেন সে এমন করছে? টুনির এ কথা শোনার সাথে সাথে চারদিক থেকে আবারও প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু হয়, আর আবারও ভেসে আসতে থাকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ। কে কে ভাবে হাসছে? সাহস থাকলে আমার সামনে এসো। আমি আমি সেই ভুট্টা ঘরের মালিক। আজকে থেকে তোরাও আমার জন্য রান্না করবি। আমি পৃথিবীর সকল রান্নার স্বাদ উপভোগ করব। তোমার বুঝি সবার হাতে রান্না খেতে ভালো লাগে? তাহলে এই নাও, আমি তোমার জন্য পিঠা বানিয়ে এনেছি। ঈগল টুনির বানানো পিঠা দেখে অনেক লোভে পড়ে যায় আর তাড়াতাড়ি করে সেগুলো পিঠা খেয়ে ফেলে। অসাধারণ, তোর হাতের পিঠা খেতে খুবই সুন্দর। তুই আজকে থেকে আমাকে এত সুস্বাদু পিঠা বানিয়ে খাওয়াবি রে টুনি? হ্যাঁ, খাওয়াতে পারি, তবে এক শর্তে। তোমাকে আমাদের সবাইকে এখান থেকে মুক্ত করে দিতে হবে, আর তাহলে আমি রোজ রোজ তোমার জন্য পিঠা বানিয়ে আনবো। এরপর ঈগল টুনির কথায় রাজি হয়ে যায় আর সবাইকে মুক্ত করে দেয়।